ছিলেন বা বিশেষ একটি দলের ছত্রছায়ায় যারা ছিলেন তারা বাদে বাকি সবাই আমরা নানাভাবে নানা কারণে নির্ভর ছিলাম। এই অবস্থা থেকে বাঁচার জন্য আমাদের ব্যক্তিগত পন্থা ছিল, সেটি ছিল একটি নির্বাচন। যে নির্বাচনের দাবিতে বিগত 17 বছর, ইনফ্যাক্ট 15 বছর বিএনপি জামাত সর্বাত্মক চেষ্টা করেছে। দেশের জনগণও চেয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে আওয়ামী লীগের এক দুর্নীতির কারণে, তাদের বর্তমানের কারণে এবং বিদেশি একটি আমাদের পার্শ্ববর্তী একটি দেশের ছত্রছায়া তারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে দেয়নি এবং আমরা একটি নির্বাচন পাইনি। বিগত 15 বছর বিশেষ করে 3টা আমরা বলতে গেলে ভোটই দিতে পারি। এরকম একটি অবস্থার মধ্য থেকে 2024 সালের 5ই আগস্ট দেশের ছাত্র জনতার একটা গণবিপ্লব সংঘটিত হয়, যেটি আমি মনে করি মহান স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশের সবথেকে বড় অর্জন। আমরা সেই অর্জনটি পেয়েছি আমরা 2024 সালের 5ই আগস্ট। এখন বাংলাদেশের মানুষ একটা স্বপ্ন দেখছে, একটা শক্তিশালী বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছে। আমার ভোট আমি দেব, সর্বযোগ্য প্রার্থীকে বেছে দেব, এরকম একটি পরিবেশ তৈরি হবে যেখানে আমাদের বাংলাদেশের 18 অথবা 20 কোটি জনগণ নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা ভোট দিতে পারবে। সাংবাদিক মূলত দেশ পরিচালিত হয় রাজনীতিবিদদের মাধ্যমে, জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতিবিদরা দেশ পরিচালনা করেন, কিন্তু রাজনীতিবিদরাই শুধু দেশ পরিচালনা করেন বিষয়টি এমন নয়। সাংবাদিক বন্ধুগণ যদি রাজনীতিবিদদের সহযোগিতা না করেন, পাশে না দাঁড়ান, কোনো পরামর্শ না দেন, তাহলে শুধুমাত্র রাজনীতিবিদদের পক্ষে একটি দেশ পরিচালনা করা, দেশের বিভিন্ন সেক্টরগুলি পরিচালনা করা এটি মোটেও সম্ভব নয়। আমরা স্বাধীনতার পর থেকে নিয়ে দেখে এসেছি বাংলাদেশের সাংবাদিকতার কাজ করেছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে ছিল বা একটি সহজাত প্রক্রিয়ার মধ্যে ছিল অথবা স্বাভাবিক একটি অবস্থানে ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে 2010 সালে 2009 ডিসেম্বরে আওয়ামী সরকার শুধু সাংবাদিক পেশা নয়, বাংলাদেশের যতগুলি প্রফেশন আছে, যতগুলি সেক্টর আছে, ম্যাক্সিমাম না একেবারে 100% সেক্টরে আওয়ামী রাজনীতিটাকে এমনভাবে প্রবেশ করেছে যে আওয়ামী লীগের রাজনীতির বাইরে অন্য কেউ রাজনীতির মত প্রকাশের স্বাধীনতা সেখানে সেই অর্থে ছিল। আপনারা নিজেরা এখানে যারা বুঝতে পারছেন, আপনাদের সাথে দেবেন যে আপনারা একটি তথ্য পরিবেশন করতে গিয়ে আপনাদের কত রকমের বাধা বিপত্তি শিকার হতে হয়েছে, শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে, এমনকি মামলাও পেতে হয়েছে। আমার তো মনে হয় আওয়ামী ঘরানার কিছু সাংবাদিক বাদে বাকি সবাই নির্যাতনের শিকার ছিল। হয়তো মামলা খেয়েছেন, হয়তো খাননি তিনি অন্য কোনোভাবে নির্যাতন করেছিলেন, আর যিনি মামলা খেয়েছেন তিনি মামলাতেই নির্যাতনের শিকার ছিলেন। তো এরকম একটি অবস্থায় তারপরও বাংলাদেশের সাংবাদিকরা তারা কিন্তু তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছে। আর এখন তো দেখছি আপনার চেষ্টা করবো আমাদের সাংবাদিক ভাইরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন, গভর্নমেন্টের ভুলগুলি তুলে ধরছেন, রাজনীতিবিদদের সুযোগগুলি তুলে ধরছেন, এমনকি এলাকার সমস্যাও তুলে ধরতে তারা ভুল করছেন। তো যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমি আমার কথাটা শুরু করেছিলাম এইভাবে যে আপনাদের জাতির বিবেক, তো জাতির বিবেক যে আপনাদের কাছে একটি কলম আছে, আমার হাতে একটি কলম, আমার এই কলম থেকে একটি কালি বেরোয়, সেটা হলো কালো। আপনার কলমের কালি থেকে 2টি কালি বেরোয়, আপনার থেকে 2টি কালি বেরোয়, একটা হকের আর একটা না হকের, একটা সত্য একটা অসত্য, একটা বিভ্রান্তিকর আর একটা অনুপ্রেরণা অনুপ্রেরণাময়। তো সবাই এটা করেন এমনটা নয়, কিছু কিছু ভাই এমন আছেন যারা তিনটে কাজ করে, যারা একটু অসত্য খবরকে সত্য বানানোর জন্য নানান চেষ্টা করেন, এমনকি রাজনৈতিক অস্থিরতা তৈরির ক্ষেত্রেও অনেকের অনেক ভূমিকা ছিল, যেগুলি আমরা ঢাকার সাংবাদিক ভাইদের অনেক আমরা দেখেছি, যাদের ভিতরে অনেক এখন কারাগারও আছে। আমরা যেটা চাই আসলে পার্সোনালি, আমি যদি আমরা আমাদের বিদেশের এলাকার নিয়ে কথা, তাহলে আমরা এটা বলবো যে আমরা বিদেশের যারা আছি আমরা সবাই বিদেশের মানুষ, আমরা বিদেশ শিক্ষাকে গঠন করতে চাই। আমরা এখানে শুধু রাজনীতিবিদ অথবা যিনি ভোটে আমাদের যিনি নির্বাচিত হবেন তিনি একমাত্র এই বিদেশ গঠনের হিসাবে এমন নয়, আমাদের সকলকে নিয়ে গঠন করতে হবে।
যেহেতু এখানে আমার দল আমাকে জমিন হিসাবে ঘোষণা করেছে, আপনারা যদি আমার সহযোগী হন, আমার পরামর্শদাতা হন, আমার সাথে যদি থাকেন, তবে আমার পক্ষে এলাকায় কাজ করা সম্ভব এবং এই উন্নয়নের ভূমিকা রাখা সম্ভব। যেমনটা আমার শহীদ পিতা অক্লান্ত পরিশ্রম করে গেছেন, আপনারা যেটা সাক্ষী, এখানে দৃশ্যমান যা কিছু আছে, এই পিরিয়ডের দৃশ্যমান যা কিছু আছে তার 90% আমার ধারণা, আপনারা আমার সঙ্গে একমত হতে পারেন, নাও 90% আল্লামা সাঈদীর হাতে পাওয়া। শুধু এই দেশগুলি শহর নয়, নাজিরপুর যেখানে যাবে আল্লামা সাঈদীর হাতের উন্নয়নের ছোঁয়া আপনারা দেখতে পাবেন। আমরা সেই ধারাবাহিকতায় উন্নয়নের কাজ করতে চাই, রাজনৈতিক প্রতিহিংসা আমরা ভুলে যেতে চাই, রাজনৈতিক প্রতিহিংসাকে আমরা কোনো কর্মকাণ্ডে লিপ্ত করতে চাই না। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন 5ই আগস্টের পর রাজনৈতিক মামলা অনেক হয়েছে, কিন্তু দলগতভাবে জামাত কোনো মামলা করেনি, এমনকি ব্যক্তি পর্যায়েও আমরা অনেকেই কোনো মামলার সঙ্গে সম্পৃক্ত হইনি। এই জন্য হয়নি কি আমরা সমাজে অস্থিরতাটা সৃষ্টি করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি মানুষ যেটা ভুল করেছে তার ভুল সংশোধন করে যদি সঠিক পর্যায়ে থেকে আসতে পারে, ওটাই দেশের জন্য কল্যাণকর। আর যারা দেশের অর্থ উৎপাদ করেছে, জনগণের উপরে নিপীড়ন নিষ্পেষণ চালিয়েছে, মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়েছে, ডেফিনেটলি তারা সাক্ষী শাস্তি পেতেই হবে, বললে সবার সুপ্রিয় সাংবাদিক ভাইরা, আমি কাজ করার ক্ষেত্রে আপনাদের সঙ্গে সহযোগিতা চাই। আমি আপনাদের থেকে অনেকের বয়সের কাছাকাছি রাজনীতিতেও বৃহত্তর রাজনীতি, জাতীয় রাজনীতি আমি নতুন, কোনো এলাকার রাজনীতিতে আমি নতুন নই। তারপরও আমার বোঝার ক্ষেত্রে ঘাটতি থাকতে পারে, আমার বলার ক্ষেত্রেও ভুল হতে পারে। সেসব বিষয়গুলি আপনাদের আমার ভাই হিসেবে এবং গঠনমূলক সমালোচক হিসেবে আমাকে যদি সুযোগ দেন, আমি নিজেকে সুযোগ দেব। সেই বিরোধী গঠনের ইচ্ছা আমারও আছে। যদি আপনারা আমাকে সাহায্য করেন, পরামর্শ দেন, আমার পাশে থাকেন, তবে এইভাবে সেটা আমার পক্ষে করা সম্ভব। আমি আপনাদের প্রস্তুতি দেওয়ার চেষ্টা করছি। প্রস্তুতি দেওয়ার শুরুতেই আমি একটু দুঃখ প্রকাশ করছি আন্তরিকভাবে, একেবারে আন্তরিকভাবেই দুঃখ প্রকাশ করছি। আমার আশা একজন উপজেলা চেয়ারম্যানের পদমর্যাদা নিশ্চয়ই আমরা সবাই জানি। একজন এই আসলে কমিটি হিসেবে ঘোষণা করেছে, অ্যাজ এ ক্যান্ডিডেট আমি আমার জেলা সভাপতিদের জানাতে পারি, বলতে পারি নিশ্চয়ই আমার নাম যদি আশা করি ঢাকা করতে সাবেক উপজেলা চেয়ারম্যান আগে করে ছাপতে, তবে হ্যাঁ, তবে আপনার সঙ্গে আমি একদম আল্লামা সাঈদী ফাউন্ডেশন বাড়ি ছিলেন দিলেও ভালো হতো, অথবা যদি লিখতো যে পিরোজপুরে এক আসলে নমিনি, তাহলে তো আরো ভালো। যাই হোক, এটা হয়তো দেখার ওই যে ক্লারিটি মিস্টেক টাইপের কিছু। তো এনিওয়ে, এরপরে আমাদের নাসির পরিবারকে ইনফ্যাক্ট আমাদের সংগঠন পরিবারকে কোনো সুযোগ নেই। আপনারা যদি জামাত ইসলামের অতীত ইতিহাস দেখেন, কোথাও কখনো কোনোদিন কোনো পরিবারতন্ত্রের হিসাবে ছিল না। জামাতের আমির 1971 সাল থেকে 9 বছর জামাতের আমির দায়িত্ব পালন করেছেন। কোনো জামাতের আমিরের ছেলে এখন পর্যন্ত আমির হতে পারেনি। কেন পারেনি? আমির হওয়ার জন্য জামাতের যে যোগ্যতা প্রয়োজন হয়, আমির হওয়ার জন্য জামাতের যে মূল বেসিক এটা তাকওয়া, এই তাকওয়ার জন্য যে লেভেলে থাকতে হয়, অথবা আমির হওয়ার জন্য তাকে পারিপার্শ্বিক জ্ঞান সহ আরও যতটুকু ফিট হতে হয় পলিটিক্যালি, এটা সত্যিকারটা জামাতের আমির হতে পারেনি, যে কোনো তার আমির হতে পারে। কিন্তু আপনি যদি বলেন তাকে সংসদ নির্বাচন কেন করবেন, বলতে পারে সংসদ নির্বাচনের জন্য দল তাকে ফিট মনে করছে। যেমন আমরা যদি আমেরিকার একটা উদাহরণ দিই, আমেরিকার কোনো পরিকল্পনা নাই, কিন্তু আমেরিকার জর্জ ডব্লিউ বুশের ছেলে জুনিয়র বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হয়েছে। তো ওখানে তো পরিকল্পনা হয়নি, তাহলে কেন হয়েছে? যোগ্যতার ভিত্তিতে হয়েছে। তো এখানেও এই বিষয়টি এরকম হতে পারে যে জামাত মনে করেছে যে এই ক্যান্ডিডেটগুলি আমার যোগ্য, পরিবারতন্ত্রের বাইরে গিয়ে হয়তো তারা এই বিবেচনায় এনেছে। কিন্তু 1 এবং 2 আসন আপনি বলেছেন নাসিমের যে 1 আসন সহ 2 আসন, আমার কাছে এমনটা মনে হয়। কারণ আমাদের এখানে কিছু নিজস্ব কিছু ব্যাখ্যা আছে, বলবে যেটা আমি এখন এখানে বলতে চাচ্ছি, বাট পাবলিক পারসেপশনটাকে যদি আনেন, ভোট তো হয় পাবলিক পারসেপশন। আপনি দিনের ভোট যদি রাতে করেন সেটা ভিন্ন কথা, কিন্তু ভোট হয় পাবলিক পারসেপশন। পাবলিক পারসেপশন যদি আনেন, তাহলে পিরোজপুরে 1 এবং 2 আসন পাবলিক পারসেপশন একই যে পারসেপশন আপনি বলছেন সহজ, আমার ধারণা 2ও একই পারসেপশন চলমান বহাল আছে। তো সেই হিসেবে এটা তো আমার ধারণা ঠিক আছে। আর একটা কথা বলেছেন যে আমাদের পরিবারের ভেতরে
কে কোন আসনে করবে এ নিয়ে কোনো আলোচনা আছে কিনা। আমি আপনাকে ব্যর্থই করতে সকলকে সামনে নিয়ে বলছি, আমরা যেহেতু পরিবারের সিদ্ধান্তে রাজনীতি করি না, পরিবারের সিদ্ধান্তে নির্বাচন করি না, দলীয় সিদ্ধান্তে করি, সুতরাং পরিবারের কোনো ভূমিকাই নেই। আমি ছোট্ট একটু উদাহরণ আপনাদেরকে এখানে প্রসঙ্গ করে দিতে চাই। আমি যখন 2014 সালের 23শে মার্চ উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, আমার দল আমাকে নমিনেশন দিয়েছে। তখন যদিও দলীয় কোনো মার্কা ছিল না, আমার দলীয় নির্বাচন ছিল না, কিন্তু দলীয় সমর্থনে ছিল। তো আমাকে যখন তারা করেছিল, আমাকে কিন্তু আমার পরিবার থেকে বলেনি কোনো নির্বাচন করতে হবে। এমনকি আমার পরিবার থেকে আমার দলকে রিকোয়েস্ট করেন যে আমার অনেক সন্তানকে নির্বাচন করার সুযোগ দেওয়া হোক। একটি দলীয় ভাবে আলোচনা হয়েছে, কাকে নির্বাচন করানো যাবে করবে, দলীয় ভাবে আলোচনার দিক থেকে তারা এটা করেছে। তথাপি আমার বাবা তখন কারাগারে ছিলেন। এই যে আমার সম্মানিত প্রত্যেকটা মামারই আপনার সবাই জানেন, মামা তখন জেলামে ছিলেন। মামাকে আমি তখন প্রথমে বিদায় করেছিলাম, আমি নির্বাচন করবো না। তো তিনি দলীয়ভাবে আপনি বলেছেন, আমি তারপরে বলেছি আমি আপনার সঙ্গে কথা বলবো। তা আমি মামার সহ এখানে দায়িত্বশীল অনেকে ছিলেন যারা আমার সাথে আপনার সঙ্গে কারাগারে করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে আমি আব্বাকে বলেছিলাম, আব্বা আমাকে প্রশ্ন করেছিলেন একেবারে আল্লাহকে হাজির নাজির জেলে আল্লাহকে সাক্ষী রেখে কথা বলেছি। আব্বা আমাকে প্রশ্ন করেছিলেন এই তুমি যে নির্বাচন করছো তোমার ইচ্ছা না সংগঠন করেছে? আমি বললাম সংগঠন করেছি। আব্বা বললেন তাহলে আমার কাছে কেন অনুমতি নিতে এসেছে? সংগঠন যেটা বলেছে ওটি আবার। সুতরাং আমাদের এই সংগঠনে ব্যক্তির ইচ্ছার কোনো সুযোগ নেই। যে কারণে আপনার খেয়াল করে দেখুন, জামাত ইসলামীতে অবশ্যই হয়তো বিএনপি আওয়ামী লীগের দিয়ে জামাত দলীয়ভাবে দলগতভাবে ছোট দল হতে পারে, জনসমর্থনের দিক থেকে বিএনপি বা আওয়ামী লীগের জামাতের জনসমর্থন কম, কিন্তু জামাতও একটা বড় দল। এত বড় দল হওয়ার পর জামাত কোনো গ্রুপিং নেই, কোনো মারামারি নেই, চেয়ার ভাঙাভাঙি নেই, কমিটির কোনো গণ্ডগোল নেই। এটার একটাই কারণ, আমরা দলীয় আনুগত্য করি, দল যাকে যেখানে যেভাবে সিদ্ধান্ত দেয় আমরা সেটা করি। এ কারণে আমাদের এই দলের পরিবর্তনের কোনো সুযোগ নেই। আপনি ব্যারিস্টার আপনার কাছের মানে ব্যারিস্টার আরমান নামে যিনি বলেছেন তার কথা বলেছেন, তিনিও নির্বাচন করবেন, আমি আপনাকে জানি ইনশাআল্লাহ তিনিও নির্বাচন করবেন। আর তার বাবা যেখানে নির্বাচন করছেন, এছাড়া নকুল রহমান ইসলামী শহীদ তিনি তার সন্তানও ব্যারিস্টার নাজিব তিনি নির্বাচন করবেন। এখানে কোনো জায়গাতেই পরিবর্তন কোনো হিসাব নেই। সংগঠন যাকে যেখানে ফিট মনে করেছে, জনগণের চাহিদার বিষয়টি মাথায় রেখে সেখানে দিয়েছে। তার মানে কিন্তু আপনি খেয়াল করতে সব নেতার ছেলেরা কিন্তু নির্বাচন হাতে গোলা 4-5 জন ছেলে যাদের অতীতে যারা নির্বাচন করে জয়ী হয়েছেন, মাঠে ময়দানে যাদের দলীয় পরিচয়ের বাইরেও একটা বিশাল গ্রহণযোগ্যতা আছে, সংগঠন যাদেরকে মনে করছে যে এদেরকে নির্বাচনে দিলে পরে তারা এই আসন থেকে জামাত উপহার দিতে পারবে, এইসব আশা করতে তারা এই পরিবর্তন তারা মোটেও মাথায় আনেনি। আর প্রেস ক্লাবে অনুসরণ করতে পারে নিশ্চয়ই ভালো। আমি নিজেই বিরোধ করছি, অনেক সময় কথা কেটে যাচ্ছে, আপনার সুন্দর কষ্ট হচ্ছে, আপনাদের পরিচয় আমি অনেক একটা সঠিকভাবে শুনতে পারিনি। যাই হোক, আমরা আশা করছি যে ইনশাআল্লাহ তাআলা এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমি মূলত চিন্তা ব্যাপারে পিরোজপুর নিয়ে আমি কী কাজ করতে চাই সেসব ব্যাপারে, কিন্তু হয়তো প্রথম মিটিং হওয়ার কারণে আপনারা অনেকে প্রশ্নগুলি করেননি। আশা করছি আপনারা আমাকে ছেড়ে দিল, আমি আপনাদের ছাড়ব। আমি আমার কথা শেষ করব। ধরেন যে একটা দলীয় স্লোগান আছে, ধরে 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 না, ধরলে ছাড়ে না, আসলে একটা স্লোগান, আমি কিন্তু ধরে ছাড়ব। আমি আপনাদের ছাড়ব না এই কারণে, কারণ আমি আপনাদের পরামর্শ সহযোগিতা আমি সবটা চাই। এবং আপনারা যেহেতু ম্যাক্সিমাম এটা যারা আছেন আমার বয়সে, আমার বয়োজ্যেষ্ঠ, আমি আপনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি এবং আপনাদের পরামর্শ নিয়ে কাজ করবো। এটা আমার একেবারে আমার মাথায় জিনিসটা প্রথিত আছে যে আমি আপনাদের সকলের পরামর্শ নিয়ে আমি কাজ করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ দেন। আমাদের প্রেসিডেন্টের সম্মানিত সভাপতি তিনি আগ্রহ করেছেন বিভিন্ন আমাদের একসঙ্গে। এখন একটু বিরোধী দেখা যায় বিষয়টা কেমন বা কী হবে অবশ্য আমি নিজেও জানি না, কারণ এটা কেন্দ্রীয় বিএনপি কেন্দ্রীয় জামাত তারা ভালো বলতে পারে। তবে আমি এভাবে বলবো যে ভাই একটা বিরোধী তো থাকতে হবে। একটা বিরোধী যদি না থাকে তাহলে তো আওয়ামী জাতীয় পার্টি হয়ে যাবে। সারা বিশ্বের মানুষ দেখলে আওয়ামী জাতীয় পার্টি যেমন ছিল, জাতীয় পার্টি ছিল সরকার নির্বাচন এখানে প্রার্থী দিয়েছে, জাতীয় পার্টি দেয়নি। আর জাতীয় পার্টি যেখানে প্রার্থী ছিল না আওয়ামী দেয়নি, এরপর তার নির্বাচনে সংবিধান বিধান হয়েছে, তাহলে এটা সরকারি বিরোধী ছিল। এখন যেটা হবে, যেখানে জামাতের প্রার্থী থাকবে
এখানে বিএনপি প্রার্থী দেবে না, বিষয়টি তেমন হবে না। টোটাল বাংলাদেশে নির্বাচন হবে, বিএনপি করবে, জামাত করবে এবং প্রত্যেক জায়গায় প্রত্যেকের প্রার্থী থাকবে। সুতরাং এখান থেকে কন্টেস্ট করে জিতে আসবে, সেখানে সরকারি বিরোধী দল বা সরকারি দল এভাবে বলার কোনো সুযোগ আশা করি থাকবে না। তারপরে যদি কেউ বলতেই পারে, কারণ ওই সিস্টেম, যে সিস্টেম আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সরকারি বিরোধী দল বানিয়েছিল, ওই সিস্টেমের নির্বাচন আশা করি এবার আর হবে না। সুতরাং সত্যিকারের একটা সরকারি দল আর সত্যিকারের একটা শক্তিশালী বিরোধী দল গঠন হবে, এটা আমরা প্রত্যাশা করি। বাকিটা তো আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে তারা বলতে পারবে। তবে এটা আমাদের জন্য সত্যিকার অর্থে সত্যি একটা বিব্রতকর অবস্থা আমরা নিজেরাও করছি। বিএনপি নেতৃত্ব করছে, কারণ আমরা 20-22 বছর একসঙ্গে পথ চলেছি। আজকে বিএনপি নেতৃত্ব আমাদের ব্যাপারে কথা বলছেন, আমাদের তাদের কথা উত্তর দিতে হচ্ছে। এটা একটা বিব্রতকর অবস্থা। তারপরে যে রাজনীতিতে একটা কথা যদিও প্রচলিত, আমি পার্সোনালি এটাকে বিশ্বাস করি না। প্রচলিত কথাটা এমন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এটা হলো অসৎ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। রাজনীতিতে একটা শেষ কথা থাকা উচিত, একটা সীমারেখা থাকা উচিত। সীমারেখা পরিবর্তন করে আমি আজকে বাম রাজনীতি করি, হঠাৎ করে আমি ডান হয়ে গেলাম, আমি ডান রাজনীতি করে হঠাৎ করে বাম হয়ে গেলাম, আমি ইসলামিস্ট হঠাৎ করে সেকুলারিস্ট হয়ে গেলাম, এটা আসলে কোনো নীতির বিষয় না। সুতরাং রাজনীতিতে শেষ কথা থাকা উচিত অবশ্যই নীতিগত ব্যাপারে, অবশ্যই রাষ্ট্রের ব্যাপারে, অবশ্যই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে একটা জায়গায় একটা জিনিস অবশ্যই থাকা উচিত। যাই হোক, আমি আশা করছি আপনারা যে ছোট ছোট প্রশ্ন করেছেন তার উত্তর দেওয়ার। আর আসলে এখানে টাইপটা তো জানি না, আমাকে গঠন হয়েছে রাজনৈতিক দল প্রকাশ হলো, তারা একটা পার্লামেন্ট একটা সমাবেশের মাধ্যমে প্রকাশ হলো। সেখানে সকল রাজনৈতিক দল এক্সেপ্ট আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং 14 দল, আওয়ামী লীগের 14 দল, এদেরকে বাকি সম্পর্কে দাওয়াত দেওয়া হয়েছে। সেই দাওয়াত জামাতও পেয়েছে, জামাত অংশগ্রহণ করেছে। নতুন দল গঠন যারা করেছে ছাত্ররা, তারা বলতে পারবে তাদের নতুন দল গঠনের প্রক্রিয়া কী ছিল, তারা কারা কারা ছিল ইত্যাদি। এখানে আমার জানা নেই বিএনপি জামাতের এই দল গঠনের প্রক্রিয়া, বিএনপি জামাতের কোনো ভূমিকা আছে, এটা আমার জানাবো তাদের কাছে। ছাত্ররাই যারা নতুন দল গঠন করতে চাচ্ছে তাদের জগৎগুলো আমি বুঝতে পারি। মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ যে তারা যে জুলাইভাবে ঘোষণা দিতে চায়, তারা যে একটা সম্ভাবনাকে সামনে রেখে গণবিপ্লবে অংশগ্রহণ করেছে এবং এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট থেকে তারা পতনের ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করেছে, তাদের সম্পর্কে তারা বাস্তবায়ন করতে চায়। তারা দেখেছে যে তারা দাবি আদায়ের মাধ্যমে এগুলি করতে পারছে না, পলিটিক্যাল একটা দলের প্রভাবটাই বেশি থাকছে। আমার ধারণা এই কারণে তারা পলিটিক্যাল দলের সাথে আবর্তিত হচ্ছে, কারণ যে সংস্কারের কথা তারা বলছে, এই সংস্কার এজে ছাত্র অথবা সমন্বয় অথবা আহ্বায়ক একে তারা বাস্তবায়ন করতে পারছে না। আর বাংলাদেশের অতীতে আমরা যেটা দেখেছি, গভর্নমেন্টে যদি থাকে, থাকা অবস্থা অনেক প্রতিশ্রুতি দেন, যাওয়ার আগেও দেন, বিচারের বিষয় পালন করেন না। এটা আমাদের অতীত ইতিহাস, ছাত্ররা আমাদের ইতিহাসটাকে খুব ভালোভাবে মাথায় রেখেছে। এই জন্য তারা গভর্নমেন্ট অথবা অন্য রাজনৈতিক দলের এই নীতিকথা অথবা এই মুখের আশ্বাসটাকে আস্থা রাখতে পারছে না, বিশ্বাস রাখতে পারছে না। এই জন্য তারা চাচ্ছে, তারা যে সংস্কারগুলি চাচ্ছে, দেশের সাংবিধানিক যে সমস্ত পদ এবং প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ মোটামুটি ধ্বংস করে দিয়ে গেছে, এই সমস্ত পদ এবং প্রতিষ্ঠানকে তারা একটা সংস্কার চায়, একটা রিফর্ম চায়। তারা চাচ্ছে এটা করে তাদের নির্বাচনটা হোক। আর এই দাবি আদায় যতই সম্ভবত তারা নতুন একটা দল গঠন করছে, এটাই আমার আন্ডারস্ট্যান্ডিং। জানি না আমি নিজেও একটা সোশ্যাল মিডিয়াতে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছেন, আমাকে লিঙ্কটা যিনি পাঠিয়েছেন তিনি খুব গভীরভাবে দেখার জন্য পাঠিয়েছেন, অনুরোধ করছেন। আমি গভীরভাবে না, আমি গভীর মনোযোগের সাথে বিষয়টা বলে দিচ্ছি। সেখানে আমার ব্যাপারে 3 কিলোমিটার বানানো, যেহেতু আপনারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সামনে বিষয়টা বেশি প্রশ্নটা যদি করা যায়। 3 কিলোমিটার একটি অভিযোগ হলো যে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর যাদের ভোটে নির্বাচিত হয়েছি বিএনপি জামাত, তাদেরকে আমি মোটেই পাত্তা দিই, বরং আমি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সঙ্গে উঠা বসা করেছি, তাদের সঙ্গে এটা কত বড় একটা মিথ্যা কথা। এখন আপনারা যেটা উপজেলা চেয়ারম্যান তারা বলতে পারবে, আর আপনার সঙ্গে বলতে আপনারা আরও ভালো বলতে পারার কথা। আমার অ্যাক্টিভিটি যদি এমন থাকতো, সবার আগে খবরটা আপনাদের কাছে। বাংলাদেশ সরকারের একটা গোয়েন্দা সংস্থা আছে, একটা অনেক পুলিশের আছে, র্যাবের আছে, আর্মিদের আছে, বিভিন্ন বাহিনীর বিভিন্ন রকম গোয়েন্দা সংস্থা। আমি সব বাহিনী গোয়েন্দা সংস্থা থেকে সাংবাদিকদের গোয়েন্দা সংস্থা থেকে বেশি শক্তিশালী মনে করি। তার ওইসব গোয়েন্দা সংস্থার কাছে খবর দেওয়ার আগে সাংবাদিকদের গোয়েন্দাদের মাধ্যমে সাংবাদিক তথ্য পেয়ে আমি যে এলাকায় 5 বছরে কি করেছি একদম উন্মুক্ত, সবাই দেখতে পাবে। 2 নম্বর সরকার ছিল তখন আওয়ামী লীগ। আমি যদি এরকম কোনো
কোনো অন্যায় কাজ করে থাকে, আমাকে সবার আগে আওয়ামী লীগ মারা আওয়ামী লীগ আমাকে ধরে। আর আমার নির্বাচনে বাধা দেওয়ার জন্য আওয়ামী লীগ কি করেছে, এখানে হয়তো সাংবাদিক হিসেবে চট্টগ্রামের সাংবাদিকতা জীবন শুরু করেন, সিনিয়র সাংবাদিকদের সবাই জানে আমার নির্বাচনের কথা কি করেছিল। তো আওয়ামী লীগের সঙ্গে আমার ওঠা বসা একটা ছিল। আমি যেহেতু উপজেলা চেয়ারম্যান ছিলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন মহিউদ্দিন মহারাজ একদিন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ছিলেন। আর উপজেলা চেয়ারম্যানরা জেলা পরিষদের কমিটির সদস্য হিসেবে ছিলেন। তো জেলা পরিষদের যখন মিটিং হলো, ডেফিনেটলি উপজেলা চেয়ারম্যান হিসেবে যেহেতু আমি ওই কমিটির সদস্য, আমি সেই মিটিংয়ে হাজির হয়েছি। আমার সঙ্গে মহিউদ্দিন মহারাজের সঙ্গে সম্পর্ক ছিল এমন। এর বাইরে আমার সঙ্গে মহিউদ্দিন মহারাজের সাথে কখনো অথবা তার বাসায়, অথবা তার ঢাকায়, অথবা তার অফিসে, অন্য কোথাও গোপনে বা প্রকাশ্যে আমাকে কেউ দেখেছে এমন কথা আমার ধারণা করতে কোনো রিপোর্ট দেওয়া হয়েছে। তবে আরেকভাবে মহারাজের সঙ্গে দেখা হয়েছে, যখন তিনি আমার মন্ত্রী সাহেব পেয়েছেন, যখন তিনি মন্ত্রী মহোদয় যখন এলাকায় সফরে আসতেন, মহিউদ্দিন মহারাজ সাহেব সঙ্গত কারণে তার সাথে থাকেন, সেই সময় তার সঙ্গে দেখা সাক্ষাৎ হতো। এর বাইরে মহিউদ্দিন মহারাজ সাহেব আমার কোনোদিন দেখা সাক্ষাৎ, ফোন আলাপ, এটা সেটা কোনোকালে কোনো কিছু হয়নি। আর একটু যেটা বলছেন যে 1500 কোটি টাকার যে ইস্যুটা, আসলে এগুলো আমরা উপজেলা পর্যন্ত জানি না, আমরা এখন জানতে পারছি। এটা তো আমার উপজেলা, আমি আমার এক্সচেঞ্জ যিনি আছেন আমি তাকে জিজ্ঞেস করছি, স্যার আমি জানি এটা কে বলেছে, ওই যে আমার এজি অফিস থেকে এটা করে নিয়ে গেছে। আর উনি বলছেন আমার এক্সচেঞ্জ মানে হলফ করে বলছেন যে ওখানে যে এক্সচেঞ্জের ঘরে যে স্বাক্ষরটা, ওই স্বাক্ষর তারই না। তাহলে কার উনি বলছেন এই স্বাক্ষর করতে, স্বাক্ষর করিনি, কারণ এই ফাইনালটা আসেই। তো এক্সচেঞ্জের কাছেই যখন স্বাক্ষর দেয়, আর আমি যখন সাবেক উপজেলা চেয়ারম্যান, আমার জানা বা আমার বোঝার মাথার উপর থেকে এটা আমার কাছে যে এই বিষয়ে আমার একদমই নলেজ ছিল না। এটা বর্তমান এই সরকার আসার পর 2 মাস আমরা তখন জানলাম এত হাজার কোটি টাকা এত দুর্নীতি হয়েছে এবং এই টাকা লুটপাট হয়েছে। ওই রিপোর্টের ব্যাপারে আরেকটু বলছে, সেখানে আমার ব্যাপারে অভিযোগ আনা হয়েছে যে পেশাকারী খান পান্না, যিনি সম্প্রতি লেখা করেছেন, তার ঢাকা থেকে একটা হোটেল আছে, 5 তারকা হোটেল। হ্যাঁ, আমি ওটাই বলছি, ঢাকায় 5 তারকা একটা হোটেল আছে পেশাকারী খান পান্না, সেই 5 তারকা হোটেলটাকে আমি দখল করেছি। এখন আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, পেশাকারী খান পান্না ঢাকায় যে হোটেল আছে ওইটাই জানি, আর 5 তারকা সে বহু দূরের দিকে। আর সেই হোটেল আমার মতো একটা লোক দখল করবে, এটা আপনারা কখনো বিশ্বাস করতে আমি জানি না। তো এটা একটা গেছে। আরেকটা সর্বশেষ অভিযোগ আমার ব্যাপারে, সেটা বলছেন আমি নাকি মাদক ব্যবসা, আমার আয়ের উৎস মাদক ব্যবসা। তো এখন আপনারা তো সাংবাদিক মানুষ, আপনারা সরকারের মতো আপনাদের সম্পর্ক সোর্স আছে, তাদের খোঁজ নিয়ে দেখেন। যদি মাদক ব্যবসা তো ভালো, মাদক সেগুলোর কোনো কাছাকাছি আবার কোনো কাছাকাছি আবার ঘেঁষা গেছে তাদের ব্যবসা করতে পারবে। যাই হোক, এই রিপোর্টটা আমাকে মানসিকভাবে কষ্ট দিল, কারণ আমি একটু আবেগী কথা বলি। আমি যখন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আব্বার সঙ্গে প্রথম দেখা করেছি, আব্বা আমাকে আমার হাতটা এভাবে ধরে আব্বা আমাকে বলেছিলেন যে বাবা, এই চেয়ারম্যানের সব মানুষ তোমার উপরে একটা দায়িত্ব দিয়েছে, একটা আমানত দিয়েছে, তুমি এই আমানতটাকে মনে করবে, তুমি যদি খেয়াল করো তোমাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুন যেমন তোমার চেয়ারম্যানটা আলহামদুলিল্লাহ আপনারা সাক্ষী দিবেন। গোটা জিয়ানগর উপজেলায় 5 বছর উপজেলা চেয়ারম্যান দায়িত্ব পালন করেছি, আমার বিরুদ্ধে কেউ যদি একটা টাকার দুর্নীতি করেছি, চেয়েছি, নিয়েছি, বা সুপারিশ বা কমিশন বা টিআর বা কাপিঘাট বা এডিপি বা অমুক কিছু, একটি টাকা যদি কোনো দুর্নীতির অভিযোগ কেউ এনে প্রমাণ করতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দেবো, নির্বাচন ছেড়ে দেবো, জীবনে আমাদের মুখ হবে। আমি বড় বলা বলছি। সুতরাং আমরা রাজনীতির পরিবর্তন জনগণের কল্যাণে, আমার বাবা হাজার হাজার কোটি টাকা কাজ করে গেছেন, আপনারাই সাক্ষী, আপনারাই সাক্ষ্য দেন, আপনারাই বলেন যে সারি সাহেব একটা দুর্নীতি করেন। তো আলহামদুলিল্লাহ সেই রক্ত আমার সঙ্গে, আমি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নই, আলহামদুলিল্লাহ আমি নই, এবং আলহামদুলিল্লাহ আমি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নই, এবং ভবিষ্যতেও আল্লাহ যেন কোনোদিন আমার দুই হাত দিয়ে কাজ না, আল্লাহ যেন না করে, তার আগে যেন দিতে দেন। বিষয়ে আমাদের দুটি সংস্থা, একটি হলো
তিনি জুডিশিয়াল কিলিংয়ের শিকার, এটা প্রমাণিত। ডকুমেন্টারি, এখন আমরা ডকুমেন্টারি বসে যাচ্ছি, আর একটা মেডিকেল কিলিংয়ের শিকার। এখন আমি মেডিকেলটা খুব লাগিয়ে দিচ্ছি, মেডিকেল কিলিংয়ের যে শিকার, এটা তো এখন আমরা বুঝতেই পারি। অনেক তথ্য আমাদের কাছে আছে, আমাদের সকল তথ্যের এগেইনস্টে আমাদের কিন্তু ডকুমেন্ট, যে ডকুমেন্ট আমরা কালেক্ট করতে পারি না, আমাকে একটু আবার এক বছর অভিজ্ঞতা ছিল, অনেক ডকুমেন্ট আমি ধ্বংস করে ডিস্ট্রয় করে দেবো। আমি নিজে পার্সোনালি ঢাকা পিজি হাসপাতালে বহুবার গিয়েছি, পিজি হাসপাতাল যিনি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ মামুন, আমি তার কাছে গিয়েছি, আমি যখন কালেক্ট করে যে ডক্টরদের কেউ মুখে বলছে আমি ডকুমেন্ট পাচ্ছি, কিছু ডকুমেন্ট পেয়েছি যেটা দিয়ে মামলা করার জন্য যথেষ্ট নয়। আমি একটা মামলা করবো, এই মামলাটা আমি জানি আমার পিতার হত্যাকারী ডাক্তার, আমার মামলা করার ক্ষেত্রে আমার ডকুমেন্ট সঠিক না থাকে, তাহলে আমার মামলাতে তিনি খারাপ হয়ে যাবে, আমার মামলাতে তিনি নির্দোষ প্রমাণিত হবে, আমি সেই সুযোগটাকে দেবো। সো আমি একটু ওয়েট করছি যাতে করে সম্পূর্ণ ডকুমেন্টটা আমার হাতে আসে, হাতে আসার পরে যেন মামলা করতে পারি। আপনাদেরকে একেবারে মানে আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা এই মামলাতে যাবো। সেকেন্ড থিং হলো জুডিশিয়াল যে কিলিংয়ের হিসাবটা, আমরা সেটার জন্য কিছু ডকুমেন্ট তৈরি করছি। আমাদের নেতৃত্বে এখন নেতৃত্বেরই এই হত্যা ব্যাপারে আমরা আশ্রয় করে নেই, কেন নেই? ডকুমেন্ট আমরা কোথাও যেতে চাচ্ছি না। আমরা যেটা করবো ডকুমেন্টের প্রমাণিত হয় যে এটা আমরা যেটা বলছি না সঠিক। এই কারণে আমাদের সময় নেতৃত্ব, আপনি জানেন রাষ্ট্রযন্ত্র আমাদের হাতে নেই, আমাদের সহযোগিতা করার মতো কেউ নেই। যেসব চেয়ারগুলিতে এখন চাকরি করছেন তার 90% এখনো আওয়ামী লীগের, এখন তারা ভোট পাল্টে গেছে, এখন তারা বিপ্লবের সরকার হয়ে গেছে, ইংলিশদের সমর্থন করছে, ছাত্রদের সমর্থন হয়ে গেছে, বেসিক্যালি ছবি আমাদের এদের কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না বিদায় আমরা সকল কাগজ আমাদের চাহিদা আমি পাচ্ছি না, এখানে আমাদের একটু সময় ক্ষেপণ হচ্ছে, বা আমরা দুইটা বিষয় পাবো।